সো স্টুডেন্টস, আমি তোমাদের আগের দিন অ্যালকিন চ্যাপ্টারটা পড়িয়েছিলাম। চ্যাপ্টারটা এখনও শেষ হয়নি, আরও 3-4টে লেকচার লাগবে শেষ করতে। তো একটু রিক্যাপ করে দেই, অ্যালকিন কি। তো অ্যালকিন হচ্ছে কম্পাউন্ডস কন্টেনিং কার্বন কার্বন ডাবল বন্ড। যে সমস্ত কম্পাউন্ডসের মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে সেই সমস্ত কম্পাউন্ডগুলোকে আমরা অ্যালকিন বলবো। তো এই অ্যালকিন এদের স্ট্রাকচারগুলো হয়ে থাকে প্ল্যানার স্ট্রাকচার, ওকে। আর যে পাই বন্ডটা থাকে, পাই বন্ড সেটা কিভাবে থাকে না, অ্যাবভ অ্যান্ড বিলো থাকে আর কি, প্লেন অফ দ্য পেপার। মানে এটা একটা প্ল্যানার স্ট্রাকচার, পাই বন্ডটা থাকবে অ্যাবভ আর বিলো, ঠিক আছে। এইভাবে পাই বন্ডটা থাকে। আর যেহেতু এই পাই অরবিটালটা অনেকটা ভলিউম বেশি, তার জন্য ইজিলি পোলারাইজেবল হয়। ইজিলি পোলারাইজেবল। এই ইজিলি পোলারাইজেবল হওয়ার জন্য ইলেকট্রোফাইল অ্যাডিশন আর নিউক্লিওফাইল অ্যাডিশন মানে দুটোই খুব সুন্দর করে রিয়াকশান করতে পারে, ইজিলি রিয়াক্টস, ওকে। তো আমরা লাস্ট দিন যেটা দেখেছিলাম ব্রোমিনেশন রিয়াকশন। এই ব্রোমিনেশন রিয়াকশনটাতে কেমন হয়, ধরো আমরা একটা অ্যালকিন নিলাম, ওকে। এই অ্যালকিনের এটা একটা প্লেনার স্ট্রাকচার, ওকে। তো এই অ্যালকিনের সাথে যখন ব্রোমিন রিয়াকশন করে তো একটা ব্রিজ ব্রোমোনিয়াম আয়ন তৈরি হয়। ঠিক আছে, তো এইরকম একটা ব্রিজ ব্রোমোনিয়াম আয়ন তৈরি হয় রিয়াকশনের মেকানিজমটাতে। আর সেখান থেকে আরেকটা ব্রোমিন এসে রিয়াকশন করে, এইভাবে রিয়াকশন করে এইভাবে রিয়াকশনটা হয়, ওকে। তো তুমি যদি রিয়াকশনটার ফিচার্সগুলো দেখতে চাও, ফিচার্সগুলো কেমন হবে, যে এটা একটা 1-2 অ্যাডিশন। তার মানেটা কি, তার মানেটা হচ্ছে এই যে ব্রোমিনের দুটো ব্রোমিন অ্যাটম সেটা কিন্তু পাশাপাশি দুটো কার্বনের সাথে অ্যাটাচ হয়েছে কম্পাউন্ডটাতে, ওকে। তো সেই জন্য এটা 1-2 অ্যাডিশন। আর সেকেন্ড ফিচার্সটা হচ্ছে যে দুটো ব্রোমিন যেটা অ্যাড হচ্ছে সেটা কিন্তু অ্যান্টাই ফ্যাশনে অ্যাড হচ্ছে, অ্যান্টাই বা অ্যান্টি, ঠিক আছে, অ্যান্টি অ্যাডিশন। মানে এটা একটা প্লেনার স্ট্রাকচার, কার্বনের যে চারটে মানে বন্ড নিয়ে যে সমস্ত তৈরি হয়েছিল সেটা একটা প্লেনার স্ট্রাকচার। তো ব্রিজ ব্রোমোনিয়াম আয়নটা ধরো এই প্লেন অফ দ্য পেপারের ওপরে ব্রোমিন অ্যাটমটা আছে ব্রোমোনিয়াম, তাহলে এই ব্রোমাইড যেটা আবার রিয়াকশন করলো সেটা বিলো দ্য প্লেন অফ দ্য পেপার রিয়াকশন করবে, ঠিক আছে। তার ফলে কি হবে, এই যে ওপরে ব্রোমোনিয়াম আয়নের ব্রোমিনটা ওপরে থাকলো পেপারের, আর এই ব্রোমিনটা পেপারের নিচে থাকলো, তার মানে তাদের রিলেশনটা কি হলো, যে তারা অপোজিট ডাইরেকশনে আছে ইন দ্য স্পেসের ওপরে একটা ব্রোমিন আর আরেকটা ব্রোমিন যেটা এসেছে সেটা নিচে থাকছে
পেপারের তলায় থাকছে আর একটা পেপারের উপরে থাকছে, তার মানে তাদের ওরিয়েন্টেশন হচ্ছে অপোজিট সাইডে। সেটাতে কেমিস্ট্রির ভাষাতে আমরা অ্যান্টি অ্যাডিশন বলে থাকি, অ্যান্টাই অ্যাডিশন বলে থাকি। ওকে, তো এই দুটো ব্যাপার হয়ে থাকে। কিন্তু এই যে অ্যান্টি অ্যাডিশনটা হচ্ছে কখনো কখনো আবার সেটা হয়ে থাকে না। কেমন ব্যাপার আমি বলছি। তো ব্যাপারটা এখানে আমি যেটা বললাম এতক্ষণ সেটা লিখে দিই। ব্রোমিন অ্যাডস স্টিরিও স্পেসিফিক্যালি, ঠিক আছে, স্টিরিও স্পেসিফিক্যালি এখানে স্টিরিও স্পেসিফিক্যালি মানে স্টিরিও মানে হচ্ছে থ্রু স্পেস, ইন স্পেসে একটা ব্রোমিন আরেকটা ব্রোমিনে অপোজিট ডাইরেকশানে থাকবে, উল্টো সাইডে থাকবে, সেটা হচ্ছে ওই যে ওরিয়েন্টেশনের ব্যাপারটা, এটাকে বলা হয় স্টিরিও স্পেসিফিক। এই স্টিরিও স্পেসিফিক্যালি মানে অ্যান্টি অ্যাডিশন। Bromine adds stereospecifically with cis and trans to butene. ওকে, মানে অ্যালকিন একটা। কিন্তু however the stereospecificity is lost। ওই স্টিরিওস্পেসিফিসিটিটা হারিয়ে যাবে, মানে ওই যে দুটো ওরিয়েন্টেশন মানে অপোজিট সাইড থেকে তারা ওরিয়েন্ট করে থাকবে সেটা হবে না আর কি, ইজ লস্ট when there is a phenyl group. There is a phenyl group attached to the alkene. একটু ব্যাপারটা বুঝিয়ে বলছি কি ব্যাপার। তো এখানে ঘটনাটা ঘটছে যখন অ্যালকিনে একটা ফিনাইল গ্রুপ থাকবে তখন রিঅ্যাকশনটা স্টেরিওস্পেসিফিসিটি লস্ট হয়ে যাবে। কি ব্যাপার সেটা, অ্যালকিনের সাথে একটা ফিনাইল গ্রুপ অ্যাটাচড, এই হলো আমাদের ফিনাইল গ্রুপ। ওকে, তো অ্যালকিনটার অন্যান্য গ্রুপগুলো যে যেমন ইচ্ছা খুশি হতে পারে, CH3H। ওকে, তো এখানে ব্রোমিন যখন রিয়াকশন করবে কি সিচুয়েশনটা দাঁড়াবে, ব্রিজ ব্রোমোনিয়াম আয়নটা যেটা তৈরি হচ্ছে সেটা তো এইরকম, এদিকটাতে ফিনাইল থাকলো, এদিকটাতে হাইড্রোজেন, এখানে মিথাইল, এখানে হাইড্রোজেন। ওকে, তো ব্রিজ ব্রোমোনিয়াম আয়নের ঘটনাটা কি ছিল, এইখানে বন্ড থাকলো, এখানে একটা প্লাস চার্জ থাকলো, আর এখানে বন্ড থাকলো, এইভাবে একটা থাকে। কিন্তু যেহেতু এই ফিনাইল রিংটা আছে তার জন্য এইখানে পজিটিভ চার্জটা, এই যে পজিটিভ চার্জটা আছে সেটা কিছুটা পরিমাণ এই কার্বনের ওপর চলে আসবে, কারণ ফিনাইল গ্রুপ ওই পজিটিভ চার্জটাকে খুব ভালোভাবে স্টেবিলাইজ করতে পারে। ফিনাইল গ্রুপ যেহেতু এই পজিটিভ চার্জটাকে খুব ভালোভাবে স্টেবিলাইজ করতে পারে তার জন্য এই প্লাস চার্জটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, এইখানে ডেল্টা প্লাস হয়ে যাবে, আর এই কার্বনের ওপর আরেকটা ডেল্টা প্লাস তৈরি হবে, এবং এই বন্ডের এই যে কার্বন আর এই ব্রোমিন এই বন্ডের ডিস্টেন্সটা বেড়ে যাবে। এই ডিস্টেন্সটা যখনই বেড়ে গেল তখনই উইক হয়ে পড়লো এই বন্ডটা, তখন কি ব্যাপারটা দাঁড়াবে, এই রকম টাইপের একটা ইন্টারমিডিয়েট তৈরি হতে পারে, মানে কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েট। তখন কি হবে,
PH H CH3 H, এখানে ব্রোমিনটা লেগে থাকবে এই কার্বনের অ্যাটমের সাথে, আর এখানটাতে পজিটিভ চার্জ তৈরি হবে। এবারে এই যখন পজিটিভ চার্জ তৈরি হয়ে গেল এইভাবে সিচুয়েশনটা, তখন এই যে কার্বন কার্বন ডাবল সিঙ্গেল বন্ড আছে না, এটা রোটেট করতে পারবে। কারণ যখন ট্রিপল মানে এরকম একটা সাইক্লিক স্ট্রাকচার থাকবে, তখন এই কার্বন কার্বন সিঙ্গেল বন্ডটা না রোটেট করতে পারবে না, কারণ রোটেট করতে গেলে যে কোনো একটা বন্ড ব্রেক করতে হবে। তো যখন এই বন্ডটা উইক হয়ে গেল, তখন এই বন্ডটা সহজে ব্রেক করতে পারবে, এবং ব্রেক যখনই করে গেল তখন এই সিঙ্গেল সিঙ্গেল বন্ডের রেসপেক্টে রোটেশনটা পসিবল, আর রোটেশনটা হয়ে গিয়ে এরকম একটা ইন্টারমিডিয়েট দাঁড়াতে পারে। PH H, ওকে। আর ওয়ান্স এগেইন মানে এই ব্রোমিনটা ডেল্টা প্লাস আর ডেল্টা প্লাস নিয়ে ডিস্ট্রিবিউটেড থাকবে। যেহেতু রোটেট করে গেছে, সেহেতু এই যে CH3 আর হাইড্রোজেন এদের পজিশনটা চেঞ্জ হয়ে যাবে, এক্সচেঞ্জ হয়ে যাবে, ওকে। তো পজিশন এক্সচেঞ্জ হলে এক্ষেত্রে দাঁড়াচ্ছে হাইড্রোজেন, আর এক্ষেত্রে CH3, অলরাইট। তো একটা রোটেশন হয়ে গেছে। তো এবারে ঘটনাটা কি ঘটছে, যখনই এই ব্রিজ ব্রোমোনিয়াম আয়নটা তৈরি হয়ে গেছে, তো রিয়াকশন মিডিয়ামে একটা ব্রোমাইড রয়েছে। তো সেই ব্রোমাইডটা এর সাথেও রিয়াকশন করবে রিয়াকশন মিডিয়ামে। আবার রিয়াকশন মিডিয়ামে এই ইন্টারমিডিয়েটে ট্রান্সফর্ম হচ্ছে কন্টিনিউয়াসলি। তো এইখানেও রিয়াকশনটা হবে ব্রোমাইডের সাথে, ওকে। যখন এর সাথে রিয়াকশন হবে, না সরি এই কার্বনে না, যেহেতু এই বন্ডটা উইক, তো এই ব্রোমাইডটা এই কার্বনে রিয়াকশন করবে এবং এই বন্ডটা খুলে যাবে। তো সিমিলারলি এখানেও এই কার্বনের সাথে রিয়াকশন করবে এবং এই বন্ডটা খুলে যাবে, ওকে। তাহলে প্রোডাক্টটা কি দাঁড়াচ্ছে দেখো, এই হচ্ছে এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, ওকে। আর এখানে PH above the plane আর below the plane হাইড্রোজেন, ওকে। আর এই কার্বনটার সিচুয়েশন আছে এখানে CH3 আর এখানে হাইড্রোজেন। এখানে রিয়াকশনটা করলে কি দাঁড়াচ্ছে সিচুয়েশন, এখানে ব্রোমিন ব্রোমিন আর এখানে তো অলরেডি অ্যাবভ দ্য প্লেন হাইড্রোজেন রয়েছে আর বিলো দ্য প্লেন মিথাইল গ্রুপ রয়েছে। এখানে ফিনাইল আর বিলো দ্য প্লেন হাইড্রোজেন। তাহলে তুমি দেখছো যে এখানে আমার হচ্ছে এই সিচুয়েশনটায় অ্যান্টাই অ্যাডিশন হলো। অ্যান্টাই অ্যাডিশন মানে যেটা ইউজুয়ালি হয়ে থাকে ব্রোমিনেশনের ক্ষেত্রে, অ্যান্টি অ্যাডিশন মানে উইদাউট এনি রোটেশন অ্যান্টি অ্যাডিশন হয়ে গেল। কিন্তু এইখানে ব্রোমিনটা যেহেতু এটা ঘুরে গেছে, তো আলটিমেটলি ইভেনচুয়ালি এটা সিন অ্যাডিশন প্রোডাক্ট, সিন অ্যাডিশন। আর রিয়াকশনের মধ্যে এই সিন অ্যাডিশনটা 28% তৈরি হয়ে থাকে, আর অ্যান্টি অ্যাডিশনটা 72%। তার মানে আমি একটু ওভারঅল বলে দিই যে এই রিয়াকশানে একটা রিয়াকশান ভেসেলের মধ্যে এই কম্পাউন্ডার রয়েছে। ব্রোমিন যখনই তুমি ঢাললে এটা ব্রিজ ব্রোমোনিয়াম আয়ন তৈরি করলো, কিন্তু যে ব্রিজ ব্রোমোনিয়াম আয়নে এই ফিনাইল গ্রুপটা থাকার জন্য
এখানে কার্বনে কিছুটা পজিটিভ চার্জ ব্রোমিন থেকে ডিস্ট্রিবিউট হয়ে চলে এলো, এবং এই প্রসেসটার জন্য এই কার্বন আর ব্রোমিন এই বন্ড ডিস্টেন্সটা বেড়ে গেল এবং বন্ড এনার্জিটা উইক হয়ে গেল। যখনই বন্ড এনার্জি আর বন্ড ডিস্টেন্স বেড়ে যাবে বা উইক হয়ে যাবে, তখন এটা সহজে ভেঙে যাবে, এবং সহজে ভেঙে গেলে এই কার্বোক্যাটায়ন তৈরি হলো। এই কার্বোক্যাটায়নের এই কার্বন কার্বন সিঙ্গেল বন্ডটা যেটা রয়েছে, সিঙ্গেল বন্ড সবসময় রোটেট করতে পারে সহজেই। তো রোটেট করে গিয়ে একটা কি সিচুয়েশন দাঁড়ালো, আরেকটা ব্রিজ ব্রোমোনিয়াম আয়ন তৈরি হলো, যেখানে জাস্ট এই হাইড্রোজেন আর মিথাইল গ্রুপের পজিশনটা এক্সচেঞ্জ হয়ে গেছে এই রোটেশনটার জন্য, এবং তার ফলে যে ব্রোমিনটা রিয়াকশন করবে সেটা সিন অ্যাডিশন প্রোডাক্ট দেবে। আর এক্ষেত্রে ব্রোমিনটা এইখান থেকে রিয়াকশন করলে অ্যান্টি অ্যাডিশন প্রোডাক্টটা দাঁড়াচ্ছে। ঠিক আছে, তার মানে কি হলো, রিয়াকশনটায় যদি অ্যালকিনের সাথে একটা যদি স্টেবিলাইজ এমন একটা গ্রুপ অ্যাটাচ থাকে যেটা কিনা স্টেবিলাইজ করতে পারবে কার্বোক্যাটায়নটাকে অন দিস অ্যালকিন কার্বন অ্যাটম, তাহলে রিয়াকশনটা স্টিরিও স্পেসিফিসিটিটা কমে যাবে। আদারওয়াইজ কি হওয়া উচিত ছিল, যদি না এখানে স্টেবিলাইজিং গ্রুপ থাকতো তাহলে আমাদের অ্যান্টি অ্যাডিশন প্রোডাক্টটাই 100% হতো, সিন অ্যাডিশন প্রোডাক্টটা দেখা যেত না। কমনলি মানে ইউজুয়ালি অ্যান্টি অ্যাডিশন প্রোডাক্টটাই বেশি হয়ে থাকে এবং কম মানে সোল প্রোডাক্ট হয়ে থাকে, সিনটা হয় না ব্রোমিনেশনের ক্ষেত্রে। কিন্তু ফিনাইল বা স্টেবিলাইজিং গ্রুপ থাকলে সিন অ্যাডিশন প্রোডাক্টটা হতে পারে। তো এরকম আরো একটা এক্সাম্পল আছে যে ক্ষেত্রে আমরা দেখছি যে রিয়াকশনটা ব্রিজ ব্রোমোনিয়াম আয়নের থ্রু দিয়ে রিয়াকশনটা হচ্ছে না। কি সেটা? এরকম একটা অ্যালকিন যদি আমরা নিয়ে থাকি, ঠিক আছে, তো এই অ্যালকিনে যখন আমরা ব্রোমিন দেব, ঠিক আছে, ইন CCl4 মিডিয়াম, কার্বন টেট্রাক্লোরাইড মিডিয়ামে যখন ব্রোমিনটা দেব, তখন এটা দেখা গেছে, এখানে অক্সিজেন, এইরকম অ্যান্টি অ্যাডিশন প্রোডাক্টটা হবে, প্লাস তার সাথেও দেখা গেছে সিন অ্যাডিশন প্রোডাক্টটাও তৈরি হচ্ছে। মানে দুটোই একই সাইডে, অন দ্য স্পেসের মধ্যে দুটোই একই সাইডে থাকছে। ওকে, তো সেটা কেন হয়? ইন দিস কেস রিয়াকশন ডাজ নট প্রসিড থ্রু এ ব্রিজ ব্রোমোনিয়াম আয়ন, এটা একটা কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েট দিয়ে যায়। কেন কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েট হয়? তার কারণ হচ্ছে এই যে অক্সিজেনটা রয়েছে না, এই অক্সিজেনটা এই কার্বোক্যাটায়নটাকে খুব ভালোভাবে স্টেবিলাইজ করতে পারে। এই অক্সিজেনের উপর লোন পেয়ার রয়েছে দুটো, একটা লোন পেয়ার এইভাবে স্টেবিলিটি দেয়। এই রেজোনেন্সটার জন্য ব্রিজ ব্রোমোনিয়াম আয়ন দিয়ে এই ব্রোমিনেশন রিয়াকশনটা প্রসিড করে না, এটা একটা এক্সেপশন এই রিয়াকশনটা। ঠিক আছে, তো তারপরে যথারীতি একটা ব্রোমাইড রিয়াকশন করবে, ব্রোমাইড রিয়াকশন করে এই প্রোডাক্টগুলো তৈরি করবে। ওকে, তো যেহেতু এটা একটা প্ল্যানার স্ট্রাকচার, এখানে ব্রোমিনটা আপ সাইড থেকেও আসতে পারে, ডাউন সাইড থেকেও আসতে পারে, এবং যখন আপ আর ডাউন সাইড দুটো থেকেই আসতে পারবে, আপ বা ডাউন, তো সেক্ষেত্রে দুটো প্রোডাক্ট তৈরি হওয়ারই চান্স রয়েছে। তো এখানে কি হচ্ছে তাহলে, রিয়াকশন proceeds through a carbocationic intermediate। মনে রাখবে এখানে ব্রিজ ব্রোমোনিয়াম আয়ন কিন্তু হচ্ছে না, কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েট দিয়ে রিয়াকশনটা যাচ্ছে। আচ্ছা, আরেকটা এক্সেপশন বলে দেই,
বলছে ইন সাম কেসেস, কিছু কিছু ক্ষেত্রে মনোব্রোমিনেশন অকার্স, মানে দুটো ব্রোমিন অ্যাড হচ্ছে না, মনোব্রোমিনেশন অকার্স। ব্রোমিনেশনের ক্ষেত্রে আমরা কি দেখেছি, ব্রোমিনেশনের ক্ষেত্রে আমরা দেখেছি দুটো ব্রোমিন 1-2 পজিশনে অ্যাড হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এমন এমন কিছু সিচুয়েশন অ্যারাইজ করে যায় সেখানে দুটো ব্রোমিন অ্যাড হতে পারে না। সেটার এমন একটা এক্সাম্পল হচ্ছে PH3C, এক্ষেত্রে তুমি যদি ব্রোমিন দাও Br2 ইন কার্বন টেট্রাক্লোরাইড মিডিয়ামে, দুটো প্রোডাক্ট তৈরি হয়, PH3C CH2, এখানে ডাবল বন্ড হলো, আর এখানে CH2Br। আমি মেকানিজমটা দেখিয়ে দিচ্ছি। তো দেখছো এখানে এই পুরো মলিকুলটাতে একটা ব্রোমিনেশন হয়েছে, মনোব্রোমিনেশন হয়েছে, ঠিক আছে। প্লাস আর যেটা হবে PH3C CH3 CHBr। তো কিভাবে হয় রিয়েকশনটা দেখো, ব্রোমিন যেহেতু এখানে আসবে, তো এখানে ব্রিজ ব্রোমোনিয়াম আয়ন তৈরি হওয়ার একটা চান্স ছিল, মানে ইউজুয়ালি তো ব্রিজ ব্রোমোনিয়াম আয়ন হয়, কিন্তু যেহেতু এখানে এই এত বড় একটা বাল্কি গ্রুপ রয়েছে, এটা তো খুব বাল্কি গ্রুপ না, 3টে ফিনাইল রিং একটা কার্বনের সাথে আছে, তো এটা একটা বাল্কি গ্রুপ। এই বাল্কি গ্রুপ হওয়ার জন্য এই ব্রিজ ব্রোমোনিয়াম আয়নটা এটা তৈরি হতে দেবে না, কারণ ব্রিজ ব্রোমোনিয়াম আয়ন তৈরি হলে ব্রোমিনটার পজিশন এইরকম জায়গাতে হবে, এইরকম একটা জায়গাতে ব্রোমিনের পজিশন হবে। সেক্ষেত্রে এই ট্রাইফিনাইল মিথাইল গ্রুপটা এই ব্রোমিনকে আসতে এখানে এখানে থাকতে বাধা দেবে। তাহলে কি হবে, ব্রোমিনটা এইরকম একটা পজিশনে যদি থাকে, তো সেক্ষেত্রে একটা কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েট হলে ওইরকম পজিশনটাও অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে। তো সেই জন্য রিয়াকশনটা কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে হয়ে থাকে। এক্ষেত্রে আমি এটাকে CH3 না বলে CH2 ভেঙে লিখলাম আর কি, CH2H। তো এক্ষেত্রে কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েটটা এখানে হলো CH2Br, ওকে। এক্ষেত্রেও CH2Brটাকে আমি ভেঙে লিখছি CHBr, হ্যাঁ CHH, CH2 হয়ে গেল। তো যেহেতু এখানে এই বাল্কি গ্রুপটা থাকছে, ফার্দার ব্রোমিন অ্যাটম এখানে আসতে পারবে না, মানে এই পজিশনটাতে আর ব্রোমিন অ্যাটম আসতে পারবে না, এত কনজেস্টেড সিচুয়েশনে আছে। তো ফার্দার bromine atom cannot approach, যদি না আসতে পারে, এখানে বলছে ডিউ টু স্টেরিক ক্রাউডিং। ওকে, তো স্টেরিক ক্রাউডিং এর জন্য ফার্দার ব্রোমিন অ্যাটমটা এই পজিটিভ চার্জের সাথে এসে রিঅ্যাকশন করতে পারছে না। তাহলে কি হবে, এরকম একটা পজিটিভ চার্জ তো একটা আনস্টেবল সিচুয়েশন, তার জন্য সিস্টেমটা প্রোটন রিলিজ করে দেবে। এইরকম ভাবে প্রোটন রিলিজ করে দিলে এখানে একটা ডাবল বন্ড তৈরি হয়ে যাবে, যেটা এই প্রোডাক্টটা তৈরি হবে। আর যদি এই প্রোটনটা রিলিজ করে, দুটো সাইড থেকেই প্রোটন রিলিজ করার চান্স রয়েছে। তো যখন এই সাইড থেকে প্রোটনটা রিলিজ করছে, এই প্রোডাক্টটা তৈরি হচ্ছে, আর যখন এই সাইড থেকে প্রোটনটা রিলিজ করছে, তখন এই প্রোডাক্টটা তৈরি হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছ যে আলটিমেটলি
দুটো ব্রোমিন অ্যাড হলো না এই রিয়াকশানটাতে, এই রিয়াকশানটা শুধুমাত্র একটা ব্রোমিন অ্যাড হলো। তো এইগুলো হচ্ছে কিছু এক্সেপশন। নর্মালি ব্রোমিনেশনে দুটো ব্রোমিনই অ্যাড করবে, অ্যাড হবে অ্যালকিনের সাথে, এবং সেটা ব্রিজ ব্রোমোনিয়াম আয়ন দিয়ে ইন্টারমিডিয়েট দিয়েই হবে। কিন্তু কিছু কিছু এক্সেপশন আছে যেগুলোতে কমপ্লিকেশন অ্যারাইজ করে এবং রিয়াকশনগুলো কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে যায় এবং প্রোডাক্টের স্টিরিও স্পেসিফিসিটিটা একটু কমে যায়। এই হচ্ছে ব্যাপার। তো এরপরে আমি যেটা যে রিয়াকশনটা পড়াবো তোমাদের, সেটা হচ্ছে অ্যাডিশন অফ HX। অ্যালকিনের সাথে এইচ এক্স কারা, মানে এরা হচ্ছে হ্যালোজেন অ্যাসিড। হ্যালোজেন অ্যাসিডগুলো কি হয়, হ্যালোজেন অ্যাসিডগুলো তোমার ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রো আয়োডিক অ্যাসিড বা হাইড্রোফ্লুরিক অ্যাসিড, এই টাইপের আর কি। তো রিয়াকশনটা কেমন হয় সেটা বলি। অ্যালকিন এইচ এক্স এর সাথে কেমন রিয়াকশন করে, এই ধরো একটা তোমার অ্যালকিন রয়েছে, HX রিয়াকশন করলে এই হাইড্রোজেন আর এক্স, মানে হ্যালোজেন, হাইড্রোজেন আর হ্যালোজেন এরা একটা একটা কার্বনের সাথে অ্যাটাচ হয়ে যাবে। তো এই যেটা তৈরি হলো সেটাকে বলা হচ্ছে অ্যালকিল হ্যালাইড। ওকে, এটা হচ্ছে অ্যালকিল হ্যালাইড তৈরি হবে এই রিয়াকশনটাতে। তো একটা স্টেটমেন্ট এখানে আসছে, সেটা হচ্ছে যে অ্যামং দ্য হ্যালোজেন অ্যাসিডস the rate of addition হচ্ছে এরকম, রেট অফ অ্যাডিশন হচ্ছে যে প্রথমে হাইড্রো আয়োডিক অ্যাসিড হবে, কারণ এটা খুবই স্ট্রং অ্যাসিড। ওকে, এটার হচ্ছে pKa অ্যাবাউট -9.5। ওকে, তারপরে আসে হাইড্রোব্রোমিক অ্যাসিড, মানে রিয়াকশনের অর্ডার, রিয়াকশনের স্পিড, এটার pKa হচ্ছে অ্যাবাউট 9। তারপরে আসবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটার পিকে, মানে যত পিকে নেগেটিভে থাকবে তার অ্যাসিডিটি তত বেশি হবে, -6.0। ঠিক আছে, তো অ্যাসিডিটি বেশি হওয়ার জন্য হাইড্রোআয়োডিক অ্যাসিড খুব ফাস্ট রিয়াকশন করবে অ্যালকিনের সাথে, হাইড্রোব্রোমিক অ্যাসিড তার একটু কম স্পিডে রিয়াকশন করবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড তারাও আর একটু কম স্পিডে রিয়াকশন করবে। তো রিয়াকশনের মেকানিজমটা কি হবে, তো এই হচ্ছে অ্যালকিন, এতে প্রথমে একটা প্রোটন অ্যাডিশন হবে, অ্যাসিড না, এই HX তো একটা অ্যাসিড, তো অ্যাসিডের জন্য একটা প্রোটন এখানে দান করতে পারবে। তো এইটা খুবই স্লো প্রসেস, মানে এটাই রেট ডিটারমাইনিং স্টেপ অফ দিস রিয়াকশন। এই কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েটটা তৈরি হবে। এই কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েটটা তৈরি হওয়ার পর এতে যে এই HX এর এক্স কম্পোনেন্টটা, মানে X মাইনাস হ্যালাইড, সেটা এর সাথে রিয়াকশন করে যাবে। তো হ্যালাইডটা রিয়াকশন করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে H আর X। এইভাবে একটা স্টেপ ওয়াইজ প্রসেসে রিয়াকশনটা তৈরি হয়। এটা তো তোমরা জানোই, কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েট। তো রেট অফ রিয়াকশন অফ অ্যালকিন কেমন করে হয়, কেমন অর্ডার ফলো করে সেটা আমি লিখে দিই। রেট অফ রিয়াকশন অফ অ্যালকিন follows the order কেমন অর্ডার ফলো করে,
সাবস্টিটিউশনের উপর ডিপেন্ড করে, যত বেশি সাবস্টিটিউশন থাকবে তত তাড়াতাড়ি রিয়াকশন হবে। ওকে, নাম্বার অফ সাবস্টিটিউশন এখানে নেই, তাই সব থেকে স্লো স্পিডে রিয়াকশন করবে HX এর সাথে। এখানে একটা সাবস্টিটিউশন একটু বেশি স্পিডে রিয়াকশন করবে, এখানে দুটো সাবস্টিটিউশন তারও বেশি স্পিডে রিয়াকশন করবে। তার কারণটা কি? বিকজ দ্য স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন ফলোজ দ্য অর্ডার, সেটা লিখি, বিকজ the stability কার্বোক্যাটায়ন গুলোর স্টেবিলিটি এরকম, বিকজ দ্য স্টেবিলিটি অফ দ্য কার্বোক্যাটায়ন ফলোজ দ্য অর্ডার কেমন ভাবে অর্ডারটা ফলো করে কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটা, সেটা হচ্ছে CH2CH3। মানে কেন আমরা এটা দেখতে যাচ্ছি, তুমি যদি রিয়াকশনটা দেখো ভালো করে, প্রথমে প্রোটন অ্যাডিশন হবে অ্যালকিনে, না দিয়ে একটা প্রোটন অ্যাডিশন হয়ে গিয়ে কার্বোক্যাটায়নটা তৈরি হবে। এটাই আবার স্লো প্রসেস অফ দিস রিয়াকশন। এটা যদি কোনোভাবে ফাস্ট হয়, যত ফাস্ট হবে এই স্টেপটা রিয়াকশনটা, তত ওভারঅল রিয়াকশনটা ততই ফাস্ট হবে। ঠিক আছে, তো এই অ্যালকিনের ক্ষেত্রে যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে সেটা হচ্ছে এইটা। এই অ্যালকিনের ক্ষেত্রে যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে সেটা হচ্ছে RCH+CH3। আর এই অ্যালকিনের ক্ষেত্রে এই কার্বোক্যাটায়নটা তৈরি হবে ওকে। তো যেহেতু এই যে অ্যালকিল গ্রুপগুলো আছে এগুলো স্টেবিলাইজ করে ওই পজিটিভ চার্জগুলোকে, তো যত বেশি পরিমাণে আর গ্রুপ থাকবে তত বেশি বেশি স্টেবিলাইজ করতে পারবে প্লাস আই এফেক্ট দিয়ে। হ্যাঁ, মনে রাখবে এটা হচ্ছে প্লাস আই এফেক্ট, পজিটিভ ইন্ডাকশন এফেক্ট। ওকে, তো এই প্লাস আই এফেক্ট দিয়ে অ্যালকিন এই কার্বোক্যাটায়নগুলো স্টেবিলাইজ হবে, আর যত বেশি স্টেবিলাইজ হবে তত এই রিয়াকশনটা ফাস্ট হবে এবং রিয়াকশনটা তত দ্রুত গতিতে চলতে থাকবে। তার জন্যই যত বেশি সাবস্টিটিউশন থাকবে অ্যালকিনের মধ্যে, সেই অ্যালকিন তত বেশি তাড়াতাড়ি রিয়াকশন করবে। তো এই যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি, যেটা আমি এতক্ষণ বোঝালাম যে কার্বোক্যাটায়নিক স্টেবিলিটির ওপর ডিপেন্ড করে রিয়াকশনটা ফাস্ট অথবা স্লো মুভ করবে, তো সেটা বেসিক্যালি তোমার প্রোটন অ্যাডিশনটা হচ্ছে ফার্স্ট স্টেপে। তার জন্য যদি কোনো রকম ভাবে এমন একটা সিচুয়েশন দাঁড়ায় যে প্রোটন অ্যাডিশন হচ্ছে না, কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে না, তাহলে ওই রকম মানে আর্গুমেন্টটা কাজ করবে না। তো যদি অ্যালকিনটা আনসিমেট্রিক হয়ে থাকে তখন কি হবে? বলছে ডিউরিং addition to an unsymmetrical alkene, আনসিমেট্রিক্যাল অ্যাডিশনের ক্ষেত্রে কি হয়ে থাকবে, যেমন ধরো আর CH ডাবল বন্ড CH2। ওকে, এই অ্যালকিনটায় যদি HX দেওয়া হয় সেক্ষেত্রে দুটো প্রোডাক্ট হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এখানে X থাকবে, অথবা এখানে X থাকবে, আইদার মিডল কার্বনে থাকবে অথবা এই টার্মিনাল কার্বনের সাথে থাকবে। ঠিক আছে, তো হুইচ প্রোডাক্ট উইল বি ফর্মড ইন প্রিডমিনেন্ট অ্যামাউন্ট, এটা কিভাবে আমরা দেখবো? তো বেসিক্যালি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি, বেসিক ফান্ডামেন্টালসটা ওটাই। হুইচ প্রোডাক্ট will be formed
in predominant amount, in major amount is determined by the stability of carbocation. এবারে ব্যাপারটা একটু খুলে বলি। দেখো, যদি এইখানে রিয়াকশনটাতে, এই অ্যালকিনটাতে প্রোটনেশন, ধরো আমি প্রথমে এই কার্বনটাতে করলাম, তাহলে কি তৈরি হবে? CH প্লাস CH3। ওকে, আর যদি আমরা প্রোটনেশন অন্য অ্যালকিন কার্বনটা করি, মানে এই কার্বনটাতে করি, তখন কি হবে? ইন্টারমিডিয়েটটা CH2 প্লাস। ওকে, তো এটা যদি আমরা A প্রোডাক্ট বলি আর এটা B প্রোডাক্ট বলি, তাহলে এখান থেকে A প্রোডাক্টটা তৈরি হবে আর এখান থেকে B প্রোডাক্টটা তৈরি হবে। ওকে, দেখো এই এই যে CH2 প্লাস, এটা বেসিক্যালি তোমার একটা সাবস্টিটিউশন রয়েছে, এই RCH2 এটা একটা সাবস্টিটিউশন এক্ষেত্রে, কিন্তু এই যে পজিটিভ চার্জটা রয়েছে কার্বোক্যাটায়নটা, এটা দুটো সাবস্টিটিউশন রয়েছে, একটা হচ্ছে মিথাইল গ্রুপ আর একটা হচ্ছে R গ্রুপ। তো এই জন্য এই কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল, এবং সেই জন্য A প্রোডাক্টটা যেটা তৈরি হবে সেটা মেজর অ্যামাউন্টে তৈরি হবে, আর B প্রোডাক্টটা হবে মাইনর। তাহলে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে, এই যে HX অ্যাডিশনটা হচ্ছে, এটা মেজর আর এটা মাইনর, তো কারণটা আমরা বুঝলাম, এটা মেজর এটা মাইনর। এই যে HX অ্যাডিশনটা হচ্ছে, তাহলে এই এক্সটা হচ্ছে নেগেটিভ পার্ট, আর হচ্ছে H প্লাস যেহেতু এটা পজিটিভ পার্ট, আর X মাইনাস হচ্ছে নেগেটিভ পার্ট। তাহলে এই রিয়েকশনটাতে নেগেটিভ পার্ট, যেটা নেগেটিভ পার্ট অফ দ্য অ্যাডেন্ডাম, তো এইটা ইট উইল গো টু দ্য কার্বন হোয়ার হুইচ কার্বন, না যেই কার্বনের বেশি সাবস্টিটিউশনটা থাকছে। তো এইটা একটা রুল দিয়েছে, এম্পিরিক্যাল রুল, প্রচুর অনেক পুরানো আর কি, মার্কনিকভ রুল বলে। তো মার্কনিকভ রুলটা কি? মার্কভ-নিকভ রুল। এই মার্কভ-নিকভ রুলটা কি না, এটা হচ্ছে the rule states that negative part of the addendum goes to that carbon atom which has more number of substitution. more number of substitutionটাকে যদি তুমি ঘুরিয়ে বলতে চাও, যত বেশি সাবস্টিটিউশন থাকবে কার্বনে তত কম হাইড্রোজেন অ্যাটম থাকবে। তো এখানে মানে এই স্টেটমেন্টটা, এই রুলের স্টেটমেন্টটা হচ্ছে which has least number of hydrogen atoms, মানে এক্স মাইনাসটা, যা এক্স পার্টটা, HX এর মধ্যে এক্স পার্টটা যাবে ওই কার্বনটায় যেই কার্বনের সাথে কম নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম থাকবে। এই রুলটার বেসিসটাই বেসিক্যালি স্টেবিলিটি অফ দ্য কার্বোক্যাটায়ন, যেটা এতক্ষণ ধরে বোঝালাম। ঠিক আছে, the basis of Markov-Nikov rule is
the stability of carbocation. মনে থাকবে তাহলে স্টেবিলিটি অফ দ্য কার্বোক্যাটায়নের উপর বেস করেই মার্কোনিকভ একটা রুল প্রপোজ করেছিল যে তুমি যদি রিঅ্যাকশনের মেকানিজমটা নাও জানো তাহলেও তুমি বলে দিতে পারবে যে এক্স আর এইচ কোথায় কোথায় অ্যাড হবে, যে কার্বনের সাথে কম হাইড্রোজেন থাকবে, যে অ্যালকিন কার্বনের সাথে কম হাইড্রোজেন থাকবে সেই অ্যালকিন কার্বন এক্সটা নেবে আর অন্য কার্বনটা এইচকে নেবে। ঠিক আছে, এটা হচ্ছে মার্কোনিকভের রুল। তো আমরা তো এতক্ষণ বললাম যে রিঅ্যাকশনটা প্রসিড করছে একটা কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েট দিয়ে, এইচএক্স অ্যাডিশন রিঅ্যাকশনটা। তো তার সাপেক্ষে কি প্রমাণ আছে আমাদের কাছে? তো এইরকম একটা প্রমাণ আছে। এভিডেন্সটা কি কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েটের জন্য? এভিডেন্স ইন সাপোর্ট of carbocation. এভিডেন্সটা কি? সেটা হচ্ছে CH3 এইটার সাথে যখন আমরা রিঅ্যাকশন করছি হাইড্রো আয়োডিক অ্যাসিডের, তো স্বাভাবিকভাবেই মার্কোনিকভ রুল বলছে আয়োডিনটা এই কার্বনে আসবে, সেই প্রোডাক্টটা তৈরি হয়, তার সাথে সাথে আরো একটা প্রোডাক্ট তৈরি হয়। আগে মার্কোনিকভ অ্যাডিশনের প্রোডাক্টটা লিখে দিই, CHI আর CH3। এটা হচ্ছে নর্মাল অ্যাডিশন, নর্মাল বলি এখন আমি। আর অ্যাবনর্মাল প্রোডাক্টটা কি তৈরি হয়? এর সাথে CH3 কার্বন এইখানটায় আয়োডিনটা চলে আসে। অদ্ভুত ব্যাপার। CH আর এই ক্ষেত্রে দুটো এই কার্বনের সাথে একটা মিথাইল গ্রুপ ছিল, এক্ষেত্রে দুটো হয়ে যাচ্ছে। কি ব্যাপারটা হচ্ছে? এই যে রিঅ্যারেঞ্জড প্রোডাক্ট, এটা হচ্ছে এই মিথাইল গ্রুপটা বেসিক্যালি এই কার্বনের সাথে চলে এসেছে, একটা রিঅ্যারেঞ্জড প্রোডাক্ট তৈরি হচ্ছে। রিঅ্যারেঞ্জড প্রোডাক্ট। তো the rearranged product can be explained by considering a carbocationic intermediate. The rearranged product can be explained by considering a carbocationic intermediate. ব্যাপারটা হচ্ছে আমরা এখানে খুঁজতে চাইছি যে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে সেটা জানলাম কি করে, তাই না? এভিডেন্সটা কি? তো এইটা নর্মাল প্রোডাক্ট হয়েছে, কিন্তু এই প্রোডাক্টটা ইউ ক্যানট এক্সপ্লেন যদি তুমি কার্বোক্যাটায়ন কনসিডার না করো রিঅ্যাকশনটার মেকানিজমে, তাহলে তুমি ফরমেশন অফ দিস প্রোডাক্ট এক্সপ্লেন করতে পারবে না। সেটা কেমন ভাবে হচ্ছে? এখানে রিঅ্যাকশনের মেকানিজমটা বলছি, CH3 এরকম, আর CH এই হচ্ছে অ্যালকিন। ওকে, তো যখন এতে প্রোটনেশনটা হলো, CH প্লাস আর CH3। ওকে, এইভাবেই তো হবে, কারণ এখানে এই প্রোটনটা এই কার্বনে গেলে, এই কার্বনের সাথে অ্যাড হলে এখানে কার্বোক্যাটায়নিক মানে পজিটিভ চার্জটা তৈরি হতো, সেটা স্টেবল না। যদি আমরা প্রোটনটাকে এই কার্বনের সাথে লাগাই তাহলে এই কার্বোক্যাটায়নটা তৈরি হবে যেটা কিনা স্টেবল।
তার জন্য আমরা এই কার্বোক্যাটায়নে লাগালাম, মানে এই কার্বনের প্রোটনটা লাগালাম। ওকে, তো এবারে ঘটনাটা ঘটছে, যদি তুমি এর সাথে আই মাইনাস অ্যাড করে দাও, আই মাইনাস অ্যাড করে দিলে এই নর্মাল প্রোডাক্টটা হলো নর্মাল প্রোডাক্ট। কিন্তু যখনই এই যে র্যাডিক্যাল এই কার্বোক্যাটায়নটা তৈরি হয়েছে, এই কার্বোক্যাটায়নে দেখো দুটো সাবস্টিটিউশন আছে, এই একটা সাবস্টিটিউশন আর এই একটা মিথাইল গ্রুপ সাবস্টিটিউশন, দুটো সাবস্টিটিউশন আছে। কিন্তু এর কাছে একটা অপরচুনিটি আছে রিঅ্যারেঞ্জ হয়ে যাওয়ার, এইরকম একটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়। এই যে মিথাইল গ্রুপটা এখানে মাইগ্রেট করে যাবে, ঠিক আছে? এই মাইগ্রেট করে গেলে কি হবে, ওই কার্বোক্যাটায়নটা এখানে দুটো সাবস্টিটিউটেড কার্বনের উপর ছিল, এক্ষেত্রে তিনটে সাবস্টিটিউটেড কার্বনের উপর হয়ে যাবে। এটা একটা রিঅ্যারেঞ্জমেন্ট, পুনর্বিন্যাস। এই রিঅ্যারেঞ্জমেন্টটা হওয়ার ফলে যেটা তৈরি হবে, এখানে কার্বোক্যাটায়নটা মুভ করে গেল, আর এই মিথাইল গ্রুপটা এই সিএইচ মানে এই কার্বনে এসে গেল, তাহলে এই কার্বনের দুটো মিথাইল গ্রুপ হলো, এই একটা মিথাইল আর এই একটা মিথাইল গ্রুপ। ওকে, তো এর সাথে এবারে তোমার আয়োডিনটা চলে এলে এই অ্যাবনর্মাল রিঅ্যারেঞ্জড প্রোডাক্টটা হবে আর কি। এই যে রিঅ্যারেঞ্জড প্রোডাক্টটা দেখো, এই কার্বনের পজিটিভ চার্জ আছে, এখানে আই মাইনাসটা এসে এই প্রোডাক্টটা তৈরি হয়ে যাবে। তো এটা কি দেবে তোমাকে? রিঅ্যারেঞ্জড প্রোডাক্টটা দেবে। তো এই রিঅ্যারেঞ্জ প্রোডাক্টটা তুমি দেখতেই পাচ্ছ, যদি না কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েট তুমি কনসিডার করতে, তাহলে এই রিঅ্যারেঞ্জমেন্টটা হতো না। তার মানে কি, যখন HX রিঅ্যাকশন করবে সেক্ষেত্রে একটা কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে, এবং তার প্রমাণ সাপেক্ষে আমরা এই রিঅ্যারেঞ্জড প্রোডাক্টটা দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে এই রিঅ্যাকশন মেকানিজমটার এভিডেন্স। ওকে, তো প্রোডাক্ট স্টিরিওকেমিস্ট্রিটা কেমন হবে? প্রোডাক্ট স্টিরিওকেমিস্ট্রি মানে হচ্ছে যে সমস্ত অ্যাটম বা গ্রুপ রয়েছে তারা থ্রু স্পেস কার্বনের সাথে কেমন ভাবে অ্যাটাচ থাকছে, মানে তাদের ওরিয়েন্টেশনটা কেমন হবে, সেটা হচ্ছে তোমার স্টিরিওকেমিস্ট্রি বলে। তো এক্ষেত্রে তোমাদেরকে স্টিরিওকেমিস্ট্রিটা অন্য একজন স্যার পড়াবেন বা পড়িয়ে দিয়েছেন অলরেডি, তো আমি কনসিডার করে নিচ্ছি তোমরা কিছুটা জানো, ঠিক আছে? এই যে CH2 এর সাথে HX অ্যাডিশন হচ্ছে, তাই তো? HX অ্যাডিশনের ফলে একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড তৈরি হচ্ছে, যে ক্ষেত্রে একটা কাইরাল সেন্টার থাকছে এইখানে। দেখো এই যে কার্বনের, এটা কাইরাল স্টিরিওজেনিক সেন্টার বলছি, কাইরাল সেন্টার বা স্টিরিওজেনিক সেন্টার বলাটা বেশি বেটার হবে, কারণ এটা জেনিক মানে কি, একটা তৈরি করবে কিছু, স্টিরিও তৈরি করবে, স্টিরিও ওরিয়েন্টেশন ডিফারেন্ট। তো এই কার্বনটা হচ্ছে একটা স্টিরিওজেনিক সেন্টার, তার কারণ হচ্ছে এর যে চারটে বন্ডে যে চারটে গ্রুপ অ্যাটাচ আছে তারা সবাই আলাদা। দেখো চারটের মধ্যে এই একটা হাইড্রোজেন তুমি কাউন্ট করো, এই X আর CH3, এই চারটেই কিন্তু ডিফারেন্ট, তার জন্য এই কার্বনটা হচ্ছে স্টিরিওজেনিক কার্বন। স্টিরিওজেনিক সেন্টার হওয়ার জন্য ওই দুটো ওরিয়েন্টেশন অ্যাটলিস্ট হতে পারে। তো কেমন ভাবে তৈরি হবে, এই যে H+LO এক্ষেত্রে, সেক্ষেত্রে কি হচ্ছে, কনসিডার করে নাও যে অ্যাবভ দ্য প্লেন রয়েছে তোমার H, আর এক্ষেত্রে তোমার রয়েছে CH3, এই যে কার্বোক্যাটায়নটা, ওকে, এই কার্বনের উপর।
মানে তুমি আদার ওয়ে অ্যারাউন্ডও কনসিডার করতে পারো, জাস্ট রিপ্রেজেন্টেশন পারপাসে আমি ধরে নিলাম এইরকম ওরিয়েন্টেশনটা। এবারে দেখো এই পজিটিভ চার্জ কার্বোক্যাটায়ন মানে একটা পি অরবিটাল রয়েছে, পি অরবিটাল। তো এই পি অরবিটালটা দুটো লোব রয়েছে, ওই দুটো লোবই কিন্তু সমান পরিমাণে রিয়াকশন করতে পারে। আমি জাস্ট একটা সাইড শ্যাডো করলাম, তার কারণ ফেজটা আলাদা বোঝানোর জন্য। ওকে, তো এবারে এক্স মাইনাস যে আসবে সে এই দিক থেকে আসতে পারে, অথবা উল্টো সাইড থেকেও আসতে পারে। মানে এই দিক থেকে এসে অ্যাপ্রোচ করে এক্স মাইনাসটা রিয়াকশন করলো, তাহলে কি দাঁড়াবে? দুটো প্রোডাক্ট দাঁড়াচ্ছে, এবং সেটা আর এক্স যখন এই দিক থেকে রিয়াকশনটা করছে আর এক্স, আর ব্যাক সাইডে মিথাইল গ্রুপ চলে গেল, আর ফ্রন্ট সাইডে চলে এলো হাইড্রোজেন। ওকে, আর যখন এই দিক থেকে এক্স মাইনাসটা রিয়াকশন করছে, তখন কি তৈরি হচ্ছে দেখো, তখন আর এদিকে আর এক্স এইদিকে। ওকে, আর এদিকে যথারীতি তোমার CH3 আর অ্যাবভ দ্য প্লেন হাইড্রোজেন। তো এবারে তুমি যদি একে ঘুরিয়ে এইখানে নিয়ে এসো, জাস্ট এই কার্বনের রেসপেক্টে তুমি গ্রুপটাকে ঘুরিয়ে দাও, ঘোরালে কোনো অসুবিধা নেই, কম্পাউন্ড একই থাকছে, জাস্ট তুমি ডিফারেন্ট ওরিয়েন্টেশন থেকে রিপ্রেজেন্ট করছো। ঠিক আছে, তাহলে দাঁড়াচ্ছে তোমার আর এক্স উপরে CH3 আর নিচে H। তাহলে তুমি দেখতে পাচ্ছ এইটা হচ্ছে এই কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটার ওরিয়েন্টেশনটা এইটা। তাহলে তুমি দেখতে পাচ্ছ আর এক্স একই পজিশনে রয়েছে, কিন্তু CH3টা এখানে নিচে আছে, হাইড্রোজেন উপরে আছে। এক্ষেত্রে জাস্ট উল্টো, হাইড্রোজেন নিচে, CH3 উপরে। বেসিক্যালি তাহলে তারা সেম, তাদের মানে 3Dতে যে ওরিয়েন্টেশনটা স্পেস থ্রু স্পেস ইন স্পেস ওরিয়েন্টেশনটা সেটা কিন্তু আলাদা। ঠিক আছে, তো এদেরকে বলা হচ্ছে, এদেরকে আমরা বলবো এনানসিওমার। সেটা তোমরা স্টিরিওকেমিস্ট্রি চ্যাপ্টারে ভালোভাবে পড়বে। আমি এখানে শুধু দেখিয়ে দিলাম যে দুটো ডিফারেন্ট তারা, এই দিক থেকে অ্যাটাক হলে, এই দিক থেকে অ্যাড হলে এক্স মাইনাস যে কম্পাউন্ড হবে, এই দিক থেকে অ্যাড হলে সেটা তারা ডিফারেন্ট তৈরি হবে। মানে থ্রু স্পেস শুধু ডিফারেন্স, আদারওয়াইজ আর কিছু ডিফারেন্স নেই। স্টিরিওকেমিস্ট্রিটাই ডিফারেন্ট। তো এবারে ব্যাপারটা হচ্ছে কেন আমরা এতটা বুঝতে গেলাম হঠাৎ করে। এটা হচ্ছে একটা মেকানিজম, কিছু কিছু ক্ষেত্রে মেকানিজমটাকে প্রমাণ করে, এই দুটো মেকানিজমটা প্রমাণ করার জন্য এই টাইপের স্টিরিওকেমিস্ট্রি আমাদের বুঝতে হবে। তো এই যেহেতু প্লাস মাইনাস তৈরি হচ্ছে, তার জন্য এরা হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে স্টিরিওজেনিক সেন্টার থাকা সত্ত্বেও মলিকুল, মানে এই যে প্রোডাক্ট দুটো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। মানে এর মধ্য দিয়ে, এই সলিউশনের মধ্য দিয়ে যদি প্লেন পোলারাইজড লাইট পাস করো, তাহলে এইটা যদি যে পরিমাণে পজিটিভ ডাইরেকশনে ঘোরাবে, আমি কনসিডার করে নিলাম এটা পজিটিভ ডাইরেকশনে ঘোরাবে, সেটা ইকুয়ালি এইটা নেগেটিভ ডাইরেকশনে ঘুরিয়ে দেবে প্লেন পোলারাইজড লাইটের অ্যাঙ্গেলটা। ঠিক আছে, তো তার জন্যই ওভারঅল এফেক্টটা ক্যান্সেলেশন হয়ে যাবে, মানে ওভারঅল ক্যান্সেলেশন হয়ে গেল। এবং তার মানে বেসিক্যালি অপটিক্যালি অ্যাক্টিভ হওয়া উচিত ছিল যদি পিওর আইসোমার হতো, কিন্তু যেহেতু অন্য কম্পোনেন্টও এক্সিস্ট করছে, সেই জন্য অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, আর এই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ যেহেতু এই রিয়াকশানগুলোতে হচ্ছে, এই টাইপের রিয়াকশানগুলোতে, তার মানে এক্ষেত্রে একটা কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েট তৈরি হয়। কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েট না তৈরি হলে তুমি এই দুটো ডিফারেন্ট টাইপের আইসোমার পেতে না, আর অপটিক্যাল ইনঅ্যাক্টিভিটিটাও পেতে না। তার মানে এটা আমরা ইনডাইরেক্টলি প্রমাণ করলাম যে এক্ষেত্রে কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েটটা তৈরি হয়। তাহলে আমি কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েট তৈরি হয় এর সাপোর্টে দুটো এক্সাম্পল দেখালাম তোমাদেরকে, একটা হচ্ছে রিঅ্যারেঞ্জড প্রোডাক্ট আর একটা হচ্ছে এনানসিওমেরিক মিক্সচার তৈরি হবে।
ঠিক আছে। এবারে এরও একটা এক্সেপশন আছে, এই যে দুটো সাইড থেকেই আসছে এক্স মাইনাস, সেটা সবসময় হয় না, কিছু কিছু ক্ষেত্রে আবার একই দিক থেকে হয়, সেটা আমি একটু বলে দিই। বলছে ইন সাম কেসেস where positive charge is highly stabilized, মানে যেখানে পজিটিভ চার্জটা হাইলি ডিলোকেলাইজড, মানে রেজোনেন্স দ্বারা ডিলোকেলাইজড হয়ে থাকবে। দ্য রিয়াকশন, ওই সমস্ত কেসে দ্য রিয়াকশন of alkene with HX proceeds through ion pair and hence Shin addition, এক্ষেত্রে কিন্তু অ্যান্টি অ্যাডিশন হতো, Shin addition occurs. ওকে, সরি আমি তোমায় একটা ভুল বললাম, এক্ষেত্রে আমরা দুটো সাইড থেকে অ্যাডিশন পাচ্ছি না, এই এক্স মাইনাসটা। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্স মাইনাসটা দুটো দিক থেকে অ্যাটাক করতে পারবে না, স্পেসিফিক্যালি একটা দিক থেকে অ্যাটাক করতে পারবে, এবং সেক্ষেত্রে আমরা সিন অ্যাডিশন প্রোডাক্টটা কখনো কখনো পেয়ে থাকি। তার এক্সাম্পলটা এটা। এটাকে বলা হয় অ্যাসিন্যাপথাইন। এক্ষেত্রে তুমি যদি ডিউটারিয়েটেড ব্রোমাইড ইউজ করে থাকো তাহলে কি হবে, এক্ষেত্রে তোমার একটা এক্ষেত্রে ডি অ্যাড হলে এখানে, আর প্লাস মাইনাস আর ব্রোমাইড এরকম ভাবে টাইট আয়ন পেয়ার হয়ে থাকবে। ওকে, তার ফলে কি হবে, ব্রোমাইডটা এলে ডি আর ব্রোমিন, মানে যে দুটো পার্ট অ্যাড হচ্ছে তারা কিন্তু একই দিকে থাকবে, অন্য কম্পোনেন্টটা মানে নিচের থেকে ব্রোমিন যে কম্পোনেন্টটা সেটা আর হচ্ছে না, বুঝতে পারলে? তো এক্ষেত্রে এই যে পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জটা ইজ হাইলি ডিলোকেলাইজড into the aromatic system. ওকে, তাহলে আমরা যা পড়লাম সেটা হচ্ছে HX অ্যাডিশন। HX অ্যাডিশনে আমরা জানি অ্যাডিশনের নেগেটিভ পার্টটা মানে এক্স মাইনাসটা ওই কার্বনে যায় যেই কার্বনে তোমার কম নাম্বার অফ প্রোটন থাকে, এটা হচ্ছে মার্কনিকভ অ্যাডিশন হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টি মার্কনিকভ অ্যাডিশনটাও হয়ে থাকে। সেটা কেমন সিচুয়েশন হবে, বেসিক্যালি স্টেবিলিটি অফ দ্য কার্বোক্যাটায়নটাকে যদি আমরা রিভার্স করে দিই, মানে এমন একটা সিচুয়েশন করে দেবো যেখানে কম নাম্বার অফ প্রোটন যে কার্বনটায় আছে ওইখানে যদি আমরা কার্বোক্যাটায়ন মানে পজিটিভ চার্জটাকে নিয়ে আসি তখন সেটা আনস্টেবল হয়ে যাবে, তাহলেই অ্যান্টি মার্কনিকভ রুল হয়ে যাবে আর কি। অ্যান্টি
মার্কভ নিকভ অ্যাডিশন কেমন কেমন ক্ষেত্রে হবে, তাহলে আমাদেরকে বুদ্ধি করে এইখানটায় একটা গ্রুপ এমন রাখতে হবে যেই কার্বনটার সাথে কম নাম্বার অফ প্রোটন আছে, ওই কার্বনটায় এমন একটা গ্রুপ রাখতে হবে যেটা কিনা পজিটিভ চার্জটাকে স্টেবিলিটি দেয় না, ডিস্টেবিলাইজ করে। তারা কারা হবে? যারা খুবই হাইলি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপস হবে, তারা ওই পজিটিভ চার্জটাকে স্টেবিলিটি দেবে না। যেমন নাইট্রো গ্রুপ হতে পারে বা তোমার CF3 গ্রুপ হতে পারে, এরা খুব ভীষণভাবে ডিস্টেবিলাইজ করে। অথবা NMe3+ হতে পারে, এরা ওই পজিটিভ চার্জ যে তৈরি হবে ইন্টারমিডিয়েটের, ওই ওই ইন্টারমিডিয়েটটাকে ডিস্টেবিলাইজ করবে। ওরা যেহেতু এই কার্বনের উপর ডিস্টেবিলাইজ করবে, অল্টারনেটিভলি পজিটিভ চার্জটা এই কার্বনে তৈরি হবে এবং তাহলে X- এই কার্বনে আসবে এবং সেটা X- এই কার্বনে আসছে। তার মানে এটা কি? মার্কনিকভের যে রুলটা আছে সেটা ভায়োলেট হয়ে যাচ্ছে, সেটাই অ্যান্টি মার্কনিকভ অ্যাডিশন বলছি আমরা এখানে। যেমন ধরো তুমি যদি মানে এখানে নাইট্রো গ্রুপ রাখো, নাইট্রো গ্রুপ রেখে এই অ্যালকিনটাতে HX অ্যাডিশন করো, HX অ্যাডিশন করছো, তাহলে প্রথমে আমরা প্রোটন দিচ্ছি, তাই তো? প্রোটন দিচ্ছি, তো প্রোটন দিলে দুটো দুটো পসিবিলিটি রয়েছে। এটা হচ্ছে একটা পসিবিলিটি, অথবা আরেকটা পসিবিলিটি হচ্ছে এইটা। এই যে এই কার্বোক্যাটায়নটা এই নাইট্রো গ্রুপটার পাশে আছে বলে ভীষণভাবে ডিস্টেবিলাইজড। এটা ভীষণভাবে ডিস্টেবিলাইজড হওয়ার জন্য এটা হবে না, এটা হবে না। তো শুধু এইটা তৈরি হবে রিয়েকশনটাতে, এই ইন্টারমিডিয়েটটা, আর এই ইন্টারমিডিয়েটটা তৈরি হওয়ার ফলে X- আসবে এই কার্বনে, তাহলে তৈরি হচ্ছে এই প্রোডাক্টটা। তো এক্ষেত্রে তুমি বুঝতেই পারছো যে X- গোজ টু দ্য কার্বন, মানে নেগেটিভ পার্ট অফ দ্য অ্যাডেন্ডাম। এই যে X- এই যে X মানে নেগেটিভ পার্ট অফ দ্য অ্যাডেন্ডাম HX is coming to the carbon where number of proton is more, ঠিক আছে? এই কার্বনটায় আসছে X- ওভারঅল। তো এটা অ্যান্টি মার্কনিকভ অ্যাডিশন হচ্ছে এখানে। আবার এমন 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 সিচুয়েশন আছে যে ক্ষেত্রে মার্কনিকভ অ্যাডিশন প্রোডাক্ট আর অ্যান্টি মার্কনিকভ অ্যাডিশন প্রোডাক্ট দুটো ইকুয়ালি তৈরি হয়। সেই সিচুয়েশনটা দেখাচ্ছি। এই হচ্ছে একটা মিথক্সি গ্রুপ থাকবে অ্যালকিনের সাথে অ্যাটাচড, ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা HCl অ্যাড করলে এই প্রোডাক্টটা পাই, প্লাস এই প্রোডাক্টটা পাই। মানে দুটো টাইপেরই হয়ে থাকে। তার মানেটা কি? তার মানে এক্ষেত্রে যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে দুটো কার্বনের ওপরেই ইকুয়ালি স্টেবিলাইজড। এই যে প্রোডাক্ট রেশিওটা হচ্ছে প্রোডাক্ট রেশিও অফ AB, তুমি যদি এটাকে A বলো আর এটাকে B বলো, প্রোডাক্ট রেশিও অফ AB এক্ষেত্রে 1:1 হয়ে থাকে। তার মানেটা হচ্ছে যে কার্বোক্যাটায়ন দুটো তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তারা দুজনেই ইকুয়ালি স্টেবিলাইজড। এক্ষেত্রে H হলো না, এক্ষেত্রে প্লাস চার্জ থাকবে, প্লাস
আরেকটা কার্বোক্যাটায়ন যেটা তৈরি হবে দেখো এক্ষেত্রে এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে, অলদো ইট হ্যাজ লেস নাম্বার অফ সাবস্টিটিউশন, কিন্তু এই যে রেজোনেন্স এফেক্টটা আছে মিথস্ক্রি গ্রুপের, তার জন্য এই কার্বোক্যাটায়নটা স্টেবিলাইজ হয়ে যাচ্ছে। রেজোনেন্স এফেক্ট, রেজোনেন্স স্টেবিলাইজেশন। আর এক্ষেত্রে নাম্বার অফ সাবস্টিটিউশন বেশি, তো সেজন্য এটাও স্টেবিলাইজড আবার এটাও স্টেবিলাইজড, এমন সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে দুজনেই ইকুয়ালি স্টেবিলাইজড। তো এক্ষেত্রে দুটো প্রোডাক্টই ইকুয়ালি তৈরি হচ্ছে। তো তো ওভারঅল এখানে তোমার যে মার্কনিকভ রুল এখানে সেটাও ফলো হলো না ঠিক মতো ভাবে। তো মার্কনিকভ রুলটা হচ্ছে একটা এম্পিরিক্যাল রুল, মানে বেসড অন দ্য এক্সপেরিমেন্টাল অবজারভেশন মার্কনিকভ যে সায়েন্টিস্ট ছিলেন উনি এই রুলটা বানিয়েছিলেন, কিন্তু মেকানিজমটা জানার পরে আমরা ওটাকে সহজেই এক্সপ্লেন করতে পারছি এবং বুঝতেও পারছি কোন ক্ষেত্রে মার্কনিকভ রুল ফলো করবে আবার কোন ক্ষেত্রে ফলো করবে না। আবার দেখো মার্কনিকভ রুলটা ফলো করবে না একটা পারক্সাইড দিয়ে যদি তুমি রিয়াকশনটার মধ্যে রেখে দাও, পারক্স কম্পাউন্ড, ঠিক আছে, তো এটাকে আমরা বলে থাকি পারক্সাইড এফেক্ট। পারক্সাইড এফেক্টটা কি জিনিস দেখো, যেই রিয়াকশনটা আমরা করছি এইচ যেভাবে যাওয়া উচিত মার্কনিকভ রুল ফলো করে, যদি তুমি তার মধ্যে একটা পার অক্সো কম্পাউন্ড রেখে দাও, এটা হচ্ছে পার অক্সো কম্পাউন্ড, ঠিক আছে, এর প্রেজেন্সে যদি তুমি এইচ অ্যাডিশনটা করো তাহলে যে কম্পাউন্ডটা তৈরি হবে মার্কনিকভ রুল মেনটেন করে, ঠিক আছে, মার্কনিকভ রুল মেনটেন করে কি হওয়া উচিত ছিল, এই এক্স মাইনাসটা এই কার্বনে যাওয়া উচিত ছিল, তাই না, এখানে লেস নাম্বার অফ প্রোটন হাইড্রোজেন রয়েছে, কিন্তু পারক্সাইড থাকার জন্য উল্টো অ্যাডিশন হয়। ওকে, তো বেসিক্যালি পারক্সাইড এফেক্টে আমরা অ্যান্টি মার্কভ-নিকভ প্রোডাক্টটা পেয়ে থাকবো। ফর্মস, ওকে, অ্যান্টি মার্কভ-নিকভ প্রোডাক্ট তৈরি হবে। ওকে, তো সেটা কেন হচ্ছে মেকানিজমটা একটু দেখে নেওয়া যাক। তার মানে একটা জিনিস পরিষ্কার যে এই রিয়াকশনটাতে কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েট দিয়ে যাচ্ছে না, কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েট দিয়ে গেলে মার্কনিকভ রুলটা ফলো হতো, এক্ষেত্রে রিয়াকশনটা কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েট দিয়ে যাচ্ছে না। যখন এরকম পারক্সাইড থাকে, পারক্স কম্পাউন্ডগুলো রিয়াকশন মিডিয়ামে থাকে, এরা না লাইট অথবা হিট যদি দাও অর হিট, তাহলে এরা ভেঙে যায়, ভেঙে গিয়ে একটা র্যাডিক্যাল স্পেসিস তৈরি করে। র্যাডিক্যাল স্পেসিসটা এই যে আর ও ডট হলো, এটা দুটো তৈরি হলো না, আর ও ডট, এই র্যাডিক্যালটা মিডিয়ামে তোমার এইচ এক্স রয়েছে, লেটস সে এইচ এক্স এর সাথে রিয়াকশন করলো, পার্টিকুলারলি আমরা এইখানে এইচ বিআর ধরে নিচ্ছি, এইচ এক্সটাকে আমরা এইচ বিআর ধরে নিচ্ছি রিয়াকশন মেকানিজমটা এক্সপ্লেন করার জন্য। এইচ বিআর তখন কি হবে, এইরকম টাইপের এইচ ডট অ্যাবস্ট্রাকশন হয়ে যাবে, তখন আর ও এইচ তৈরি হলো প্লাস বি আর ডট তৈরি হলো, এইটা এখন গিয়ে অ্যালকিনের সাথে রিয়াকশন করবে। এই যে দুটো প্রসেস হলো না, এটাকে র্যাডিক্যাল রিয়াকশনের ইনিশিয়েশন স্টেপ বলে। ইনিশিয়েশন মানে এমন একটা স্পেসিস তৈরি হলো এই স্টেপে, এই প্রসেসটাতে একটা স্টার্টিং মানে রিয়াক্ট্যান্ট তৈরি হলো, ব্রোমিন র্যাডিক্যাল। এবারে এই যে অ্যালকিনটা রয়েছে, এটা ব্রোমাইডটা রিয়াকশন করবে, এই ব্রোমিন র্যাডিক্যালটা রিয়াকশন করবে। তো স্বাভাবিকভাবেই এই যে নেক্সট ফেজটা অফ দিস রিয়াকশন, এটাকে বলা হয় প্রোপাগেশন,
প্রোপাগেশন, মানে এই প্রোপাগেশন স্টেপে প্রোডাক্ট তৈরি হবে। এটা ইনিশিয়েশন স্টেপ, এটা প্রোপাগেশন স্টেপ। এই প্রোপাগেশন স্টেপে প্রোডাক্ট তৈরি হবে। এই ব্রোমিন র্যাডিক্যালটা এই অ্যালকিনের সাথে ঢুকবে। এবারে দেখো একটা মজার ব্যাপার, এক্ষেত্রে ব্রোমিনটা আগে ঢুকছে না, এমন ভাবে ঢুকবে তাতে করে যে র্যাডিক্যালটা তৈরি হলো এই র্যাডিক্যালটা তৈরি হলো। এবারে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই চলে আসছে, এইখানে র্যাডিক্যালটা তৈরি হলো না, একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই চলে আসছে যে এই ব্রোমিন র্যাডিক্যালটা যদি এইখানে এই কার্বনের সাথে অ্যাটাচ হতো তাহলে র্যাডিক্যালটা এখানে জেনারেট হতো, কিন্তু সেই র্যাডিক্যালটা স্টেবিলাইজড র্যাডিক্যাল নয়। কারণ কার্বোক্যাটায়নের যেমন স্টেবিলিটি হয়, যেই রকম টাইপের স্টেবিলিটি হয়, তোমার র্যাডিক্যালেও সেরকম টাইপের স্টেবিলিটি হয়। তো যত নাম্বার অফ সাবস্টিটিউশন থাকবে তত র্যাডিক্যাল বা কার্বোক্যাটায়ন যাই হোক বেশি স্টেবল হবে। এইখানে নাম্বার অফ সাবস্টিটিউশন কম 1, আবার এখানে নাম্বার অফ সাবস্টিটিউশন 2, তার জন্য র্যাডিক্যালটা এইখানে ফর্ম হবে। এমনভাবে ব্রোমিনটা রিয়াকশন করবে যে র্যাডিক্যালটা তৈরি হবে তাতে ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্টিটিউশন থাকবে, সেই জন্য ব্রোমিনটা এখানে এসে রিয়াকশন করেছে। ওকে, তো ব্রোমিনটা এখানে এসে রিয়াকশন করেছে। এরপরে যেটা হবে নেক্সট স্টেপে, সেটা হচ্ছে RCH ডট CH2Br। ওকে, এটা আরেকটা HBr এর সাথে রিয়াকশন করে যাবে, তাতে করে কি দাঁড়াবে RCH2CH2Br প্লাস ব্রোমিন র্যাডিক্যাল। এইটাও জেনারেট হলো প্রোপাগেশন স্টেপে, এটাই আবার ইউটিলাইজ হয়ে যাবে এই প্রোপাগেশনের প্রথম স্টেপটাতে, আবার এখানে এই প্রোডাক্টটাও ফর্ম হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছ যে পারক্সাইড যদি আমরা রিয়েকশনের মধ্যে দিয়ে দেই তাহলে কিন্তু অ্যান্টি মার্কনিকভ রুল হবে, অ্যান্টি মার্কনিকভ প্রোডাক্ট ফর্মেশন হবে, মার্কনিকভ প্রোডাক্ট ফর্মেশন হবে না। এবং তার কারণটা হচ্ছে যে রিয়েকশনটা একটা র্যাডিক্যাল পাথওয়ে দিয়ে যাচ্ছে এবং প্রথমে ব্রোমিনটা অ্যাড হচ্ছে। এই দুটো কারণের জন্য অ্যান্টি মার্কনিকভ রুলটা তোমার এখানে ফলো হচ্ছে না। ওকে, তাহলে যেটা দুটো ব্যাপার বললাম সেটা হচ্ছে, একটা ব্যাপার যেটা হচ্ছে তোমার স্টেবিলিটি অফ দ্য কার্বোক্যাটায়ন ইজ স্টেবিলিটি অফ র্যাডিক্যাল is very similar to the stability of carbocation. ওকে, আর এক্ষেত্রে আমরা যেমন পারক্সাইডগুলো যে পারক্সাইডগুলো ইউটিলাইজ করে থাকি তাদের মধ্যে হচ্ছে তোমার বেনজয়েল পারক্সাইড, আবার ডাইটারসিয়ারি বিউটাইল পারক্সাইডও তুমি বলতে পারো, যেটা তোমার হচ্ছে Me3COOCMe3, এটার নাম হচ্ছে বেনজয়েল পারক্সাইড। এটা হচ্ছে ডাইটারসিয়ারি বিউটাইল পারক্সাইড। ওকে, তো এই যে পারক্সাইডের দিয়ে রিয়াকশন গুলো, এইটা বেসিক্যালি তুমি যদি অক্সিজেনের প্রেজেন্সে করে থাকো তাহলেও হবে। আচ্ছা, অলরেডি ক্লাসের অনেকটা টাইম হয়ে গেছে, এটা পরের ক্লাসে পড়াই যে পারক্সাইডের যে এফেক্টটা, যে অ্যান্টি মার্কনিকভ রুলটা হবে, মানে অ্যান্টি মার্কনিকভ প্রোডাক্টটা তৈরি হবে, সেটা পারক্সাইডের প্রেজেন্সে হচ্ছে, কিন্তু অক্সিজেন যদি মিডিয়ামে থাকে তাহলেও কিন্তু সেরকম ধরনেরই অ্যান্টি মার্কনিকভ প্রোডাক্ট ফর্ম হয়। সেটা আমি পরের ক্লাসে দেখাবো।